জি, অত্যন্ত ভালো একটা প্রশ্ন করলেন। কারণ এটাই সবাইকে আজকে জানতে হবে, আমাদের দর্শকদেরও বুঝতে হবে, যারা প্যারেন্টসরা অনেক সময় একটা ডায়ালামার মধ্যে থাকেন যে সন্তানকে নিয়ে কোথায় যাবেন। অনেক সময় আমি এই ধরনের প্রোগ্রাম করি বলে আমার কাছেও কিন্তু আসে যে আমার ছেলেটা মাদকাসক্ত বা মেয়েটা মাদকাসক্ত, আপনি একটু বুঝিয়ে দেন বা একটু শাসন করে দেন, কী করলে সে ইয়ে হয়। তো ওইটাই তাদেরকে আমরা বলি যে ওইটা তো একটা রোগ, মাদকাসক্তি একটি রোগ, যেটাকে সায়েন্টিফিক্যালি বলা হয় ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ। ফলে তাকে একজন অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিতে হবে এবং নিরাময় কেন্দ্রে তাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে। আমরা দেখেছি আমাদের যে গবেষণায় যে বেশিরভাগ ক্ষেত্রে প্যারেন্টসরা কিন্তু এই ডায়নামাইটেই থাকেন এবং তারা কিন্তু বুঝতে বুঝতেই তাদের সময় চলে যায়, যখন বুঝেন তখন অনেক দেরি হয়ে যায়। কিন্তু প্রাথমিক অবস্থায় লক্ষণ দেখা দেওয়া মাত্রই যদি একটা ছেলে কেন বাড়িতে দেরিতে আসে, কেন সে ঘরটা বন্ধ করে রাখে, কেন সে ঘন ঘন টাকা চাচ্ছে, কেন সে নোংরা হয়ে যাচ্ছে, কেন সে ব্যাকবেঞ্চার হচ্ছে, কেন তার রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে, কেন সে ঘন ঘন টাকা চাচ্ছে, এই যে জিনিসগুলা, এবং তার নতুন নতুন বন্ধুবান্ধব কেন হচ্ছে, এই দিজ আর দ্য অল সাইন অ্যান্ড সিমটমস, যেগুলো দেখলে প্যারেন্টস বা স্কুলের শিক্ষকরা সাথে সাথে সর্ট আউট করতে পারেন যে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ, এবং তখন যে কাউন্সিলারটা স্কুলে থাকবে সে সেটা সর্ট আউট করবে এবং তার প্যারেন্টসকে ডাকবেন, গার্জিয়ানকে ডাকবেন, তার শিক্ষকের সঙ্গে বসে ওইখানে একটা কাউন্সিলিং হবে। আর বাসায়ও কিন্তু আমার পিতামাতারাও কিন্তু এগুলো দেখেও না দেখার ভান করেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে প্যারেন্টসরা এখন তাদের ছেলে মেয়েদেরকে বড় বড় টাকা দিয়ে দেওয়ার জন্য যখন তারা খুব আগ্রহী হয়ে যান যে একটা মোবাইল ফোন কিনবে, 50,000 1 লাখ টাকা সাথে সাথে দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা কি আসলে সে মোবাইল ফোন কেনার জন্য নিচ্ছে না অন্য কিছু কাজে ব্যয় করলো, সেটা আসার পর কিন্তু তিনি আর জিজ্ঞাসা করেন না। তো এই যে জিনিসগুলো হচ্ছে ক্রমাগতভাবে, এবং ভালো একটা ইউনিভার্সিটিতে বা ভালো একটা স্কুলে ভর্তি করে ভাবেন যে এত নাম করা ইউনিভার্সিটি এত বেতন দিচ্ছি, সুতরাং আমার তো কোনো দেখার প্রয়োজন নেই, কিন্তু ওখানে মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ যেটা হয়ে যাচ্ছে। পিয়ার গ্রুপ প্রেশার, মাদকাসক্তির কারণগুলোর মধ্যে একটা তো হচ্ছে পিয়ার গ্রুপ প্রেশার, আরেকটা হচ্ছে তার কৌতূহল, কিউরিসিটি, আরেকটা হচ্ছে ধূমপান, যেটা নাটের গুরু, ধূমপান থেকে হচ্ছে, আরেকটা হচ্ছে যে সামাজিক পরিস্থিতি, আরেকটা হচ্ছে সহজলভ্যতা, মাদক। এই যে চারিদিকে এখন আপনি পানের দোকানে, সিগারেটের দোকানে আপনি বা বিভিন্ন নামে সেগুলো পাওয়া যায়, একসময় ডাইল নামে পাওয়া যেত। তো এই যে জিনিসগুলো হচ্ছে, আমাদের অ্যাভেলেবিলিটিটা হয়ে যাচ্ছে এবং আমরা এটা বুঝতে পারছি না, এটা কিন্তু একটা কারণ। এবং আমরা যেটা সবসময় আমরা বলছি, মাদকাসক্তির লক্ষণ দেখা দেওয়া মাত্র আপনাকে সেখানে কোনো ধরনের স্টিগমা বা কোনো ধরনের ব্যবহার করা উচিত না। ছেলেমেয়েকে কখনো আপনি তিরস্কার করবেন না, বিকজ হি ইজ দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্স। আজকে সমাজের পরিস্থিতির জন্য সে দায়ী, সামাজিক অবক্ষয়। আমরা এটা মাদককে রোধ করতে পারিনি, সে ভিকটিম হয়ে গেছে। এখন সে ভিকটিমকে সাহায্য করা আপনার মোরাল ডিউটি, এবং সেই ডিউটিটা ইকবাল যেমন ঠিক বলল যে এটা একটা রোগ, যেটা দীর্ঘমেয়াদী রোগ, ক্রনিক রিল্যাপসিং। সুতরাং তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসাটাও দিতে হবে, সেই জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসা তাকে নিতে হবে, এবং সেই চিকিৎসা তিনি যেভাবে দিবেন সেটা তাকে দেখতে হবে। শুধু সেটা না, সেটার সাথে সাথে তার প্যারেন্টসের যে সাপোর্টটা, অর্থাৎ পারিবারিকভাবে তার যে সহযোগিতা, ভালোবাসাটা তাকে যে কন্টিনিউয়াস দিতে হবে। তাকে কখনো বলা যাবে না তুই তো মাদক নীতি, তুই এবার এটা কী বুঝবি। তার সঙ্গে যে শেয়ারিংটা হচ্ছে না এবং তাকে অ্যাভয়েডিং টেন্ডেন্সিটা করা, তাকে ঘৃণা করা, তাকে আলাদা করে রাখা, এইটাতে কিন্তু তার আসক্তিটা আরও বাড়ে। সে ভাবে যে আমাকে কেউ এখন নিচ্ছে না, আমি ওদের সঙ্গে এখন থাকি, তার ঘরটা আরও বন্ধ থাকবে। এই যে ডিফারেন্সগুলো এবং যে কমিউনিকেশন গ্যাপগুলো, এটা কিন্তু আমাদের এই সমাজে কিন্তু বেশি হচ্ছে ইদানিং, যার জন্য আমরা শনাক্ত করতে পারছি না। 2 নম্বর হচ্ছে যারা নিরাময় কেন্দ্রে যাচ্ছে তারা খুব শর্ট স্টেইংয়ের পরে ঘরে যখন ফিরে আসে তখন সে বাসার সে সাপোর্টটা পাচ্ছে না, এবং সেই পাড়াতে সেই বন্ধুবান্ধব, সেই খারাপ বন্ধুদের সঙ্গে সে আবার চলে যাচ্ছে। সুতরাং এটাতে রিল্যাপসিং হচ্ছে এবং ক্রমাগতভাবে সে আসক্তির দিকে আবার যাচ্ছে। তো এইভাবে বারবার তার রিল্যাপস হচ্ছে, বারবার সে নিরাময় কেন্দ্রে যাচ্ছে। তো আমাদের যে কন্টিনিউয়াস একটা ট্রিটমেন্ট, আমি তো দীর্ঘমেয়াদী এই ধরনের চিকিৎসা কেন্দ্রগুলো আমেরিকাতে যখন এই 1987 আমাকে গিয়েছিলাম, প্রায় 6টা স্টেট আমি দেখেছিলাম, শহর থেকে প্রায় 60-70 মাইল দূরে এইগুলো রিহ্যাব সেন্টারগুলো তৈরি করা হয়। সেটা একটা অন্য জগৎ তাদের জন্য। সেইটা তাকে সেখানে সেই ফুলের বাগান, সেই খেলার মাঠ, সে সুন্দর তার সুইমিং পুল, তার একটা অন্য জগৎকে নিয়ে তাকে বলা হয় যে মানুষ মাত্রই ভুল করে, তুমি একটা ভুল করেছো, সুতরাং তোমাকে এখন বুঝতে হবে যে
তোমার সামনে অগণিত সুন্দর দিন রয়েছে এবং সেই দিনের তুমি স্বপ্ন দেখো এবং আবার নিজেকে ভালো সুন্দর করে গড়ে তোলো। এই কাউন্সিলিংগুলা যদি দেওয়া যায় এবং তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া যায়, ওখান থেকে তারাই কিন্তু লিখে দেয় সেই স্কুলে যেতে পারবে, আবার সে ভর্তি হতে পারবে, তাকে তারা সুস্থ করেছে বা চাকরিতে আবার সে নিতে পারবে, সে এখন সম্পূর্ণ সুস্থ, সার্টিফিকেটগুলো তারাই কিন্তু দিয়ে দেয়। তো এই যে একটা লং টাইম ট্রিটমেন্ট এবং আমাদের দেশে কিন্তু সেই সিস্টেমটা এখনও ডেভেলপ করতে পারেনি, যার জন্য আমাদের দেশের একজন মাদকাসক্ত যখন হয় সে কিন্তু আরও 10 জনকে তৈরি করে, মাদকাসক্ত তৈরি করে। এই যে জিনিসগুলো হচ্ছে এবং ক্রমাগতভাবে মাদকাসক্ত বাড়ছে। আমরা এখানে বলছি একটা গবেষণায় দেখানো হয়েছে প্রায় 80 লক্ষ, কিন্তু পেপার রিপোর্টে কিন্তু তার আরও বেশি মাদকাসক্তের সংখ্যা আমাদের দেশের প্রায় 1.5 কোটির মতো বলা হচ্ছে। কোনো রিপোর্টে বলা হচ্ছে 1.5 কোটি রেগুলার মাদকাসক্ত, 50 লক্ষ এমএচআর যারা বিভিন্ন অনুষ্ঠানিতে হয়তো তারা মাদকটা এনজয় করে কিন্তু রেগুলার তারা নিচ্ছে না। কিন্তু এটা বিরাট কিন্তু একটা সংখ্যক এবং আমাদের আপনি প্রথমে শুরুতেই বলছিলেন যে আইসবার্গটা আমরা দেখছি, কিন্তু নিচে যে কত বড় একটা বরফের টুকরা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো বিশাল একটা সমস্যা নিয়ে আমরা আছি এবং সেটার যদি আমরা সুরাহা করতে চাই, শুধু হচ্ছে আমাদের সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন, হার্ম রিডাকশন, 3ভাবে আমরা মাদককে দমন করি। কিন্তু সাপ্লাই এবং ডিমান্ড এটা তো আমাদের প্রশাসন থেকে এবং ইয়ের থেকে করা হচ্ছে, এবং আমাদের যে সাপ্লাইটা হচ্ছে সেটা তো বর্ডারে নানা ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর লোকের মধ্যে এবং অসাধু ব্যবসায়ীর কারণে কিন্তু মাদকটা ঢুকে যাচ্ছে, সেটাও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ আমরা করতে পারছি না। আর সাপ্লাই ডিমান্ড যেটা, ডিমান্ডের মধ্যে যারা এখনও ডিমান্ড আছে তাদের মধ্যে আমরা ডিমান্ড কমাতে পারছি না। আর হার্ম রিডাকশনের কথা হেলাল ভাই তো বললেনই, সেইভাবে পরিপূর্ণ চিকিৎসা আমরা পরিপূর্ণভাবে দিতে পারিনি, যেটা উপরে সবচেয়ে বেশি দূর যাওয়া উচিত ছিল আমাদের দেশে। বিশেষ করে আমাদের মতো দেশের চিকিৎসাটা যদি আমরা ঠিকভাবে দিতে পারতাম, এত সংখ্যক মাদকাসক্তকে কিন্তু আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারতাম।